জনাব মাসুদ কামাল, আমরা ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো কি? ২৪-এর গণঅভ্যুত্থানে আসলে কতটা বদলেছে যদি আমরা সার্বিক প্রেক্ষাপট ধরি, রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনীতিবিদ কিংবা রাজনৈতিক দল? পাবো কিনা জানি না, তবে আশা করতে পারি। আমি আশা করি এই কারণে যে হাসিনার যে পরিণতি, শেখ হাসিনার যে পরিণতি, এটা এত দ্রুত এই রাজনৈতিক দলগুলো তাদের নেতৃবৃন্দ ভুলে যাবেন, এটা আমি আশা করি না। আর দ্বিতীয়ত, দেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের তো আশা না করে কোনো উপায় নাই। আমরা তো একটা ভালো কিছুই চাই। কাজে সেই বিবেচনায় আমার কাছে মনে হয় যে কিছুটা চেঞ্জ হবে, আমরা ওরকম হবে না আগের মতো। একটা কথা আমি বলি আপনাকে, মানে গণতন্ত্র কতটুকু শক্তিশালী হবে না হবে এটা নির্ভর করে প্রাথমিকভাবে যে জিনিসটার উপর, সেটা হলো গিয়া যে এই নির্বাচনের পর যদি কোনো একচেটিয়া ফল হয়, মানে সরকারি দল যদি অতিরিক্ত শক্তিশালী হয়ে যায়, গণতন্ত্র দুর্বল হয়। আর যদি বিরোধী দল যদি শক্তিশালী হয়, তাহলে গণতন্ত্র শক্তিশালী হয়। এগুলো একটা সহজ জিনিস। তো এই নির্বাচনটা যদি মনে করেন যে গত ২৪-এর নভেম্বর ডিসেম্বরে হতো, তাহলে সরকারি দল যেটা হতো সেটা খুব শক্তিশালী হয়ে যেত। এখন যখন হবে, আমার কেন যেন মনে হয় যে শেষ পর্যন্ত সংখ্যা কী হবে জানি না। ৩০০ তো আসনের খেলা, তাই না? আপনি ২০০১ সালের কথা খেয়াল করেন। ২০০১ সালে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির ভোট কিন্তু ১০ লাখেরও কম ছিল ব্যবধান। সারা দেশে ভোটে ১০ লাখেরও কম ব্যবধান ছিল, সম্ভবত ২,২,২,৩ এবং ২,২,২৮ এরকম ছিল। এই ব্যবধানের কারণে ৫-৬ লাখ ভোটের ব্যবধানের কারণে কিন্তু আসনের সংখ্যা যা প্রায় ১০০ রুপিও কিন্তু ডিফারেন্স হয়ে গেছিল। তো এবার যদি মানে আসন সংখ্যার ডিফারেন্স কত হবে আমি জানি না, যদি বেশিও হয়, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ভোটের ডিফারেন্স কিন্তু ওই আনুপাতিক হারে হবে না। যেই জিতুক যেই হারুক, ভোটের ডিফারেন্স খুব বেশি একটা হবে না। এবং ভোটের ডিফারেন্স না হওয়ার অর্থই হচ্ছে যে আমরা একটা শক্তিশালী বিরোধী দল পাবো। এটা হলো আমার ধারণা আর কি। এবং সেটা যদি হয়, তাহলে গণতন্ত্র শক্তিশালী হওয়ার একটা সুযোগ থাকে। বিগত নির্বাচনগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় জামায়াতের ভোট ব্যাংক বলতে সেটি খুবই দুর্বল। আপনি বলছেন যে এবার বিএনপির সাথে ভোটের ব্যবধান সেরকম একটি হবে না। এই কয়দিনের ব্যবধানে আসলে কোন বিষয়টি কিং মেকার হিসেবে কাজ করলো? এটা বেসিক্যালি কাজ করেছে আপনার ২০২৪-এর ৫ই আগস্ট। এর পরের যে সময়টা ১.৫ বছর, এটা আমি আগেও বলেছি অনেকবার, সেটা হলো যে এই যে ১.৫ বছর, এই সময়টাতে আমাদের এখানে যারা ইয়াং ভোটার মানে হলো যারা নাকি প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে, এমন সংখ্যা কিন্তু অনেক। যার বয়স আজকে ১৮ বছর হলো সেই কিন্তু প্রথম ভোটার না। যার বয়স ৩২ বছর ৩৫ বছর তারাও কিন্তু অনেকে প্রথম ভোটার, কারণ তারা হয়তো আগে ভোট দিতে পারে নাই অথবা দেয় নাই, তো তারাও কিন্তু প্রথম ভোটার। এই যারা প্রথম ভোটার না, এরা আসলে বিএনপি আর জামাতকে আগে দেখে নাই। তারা বলতে পারবে না যে বিএনপি আগে কেমন ছিল, কেমন সরকার চালাইছে, জামাত আগে কেমন ছিল তাও তারা জানে না, অথবা সরকারে গেলে এরা কেমন হয়, কারণ এদের তো ২০০৬-এর কোনো স্মৃতি নাই। সেক্ষেত্রে তারা বিএনপি এবং জামাতকে চেনার চেষ্টা করেছে এই ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে। এই ১.৫ বছরে তারা বিএনপি এবং জামাতকে যেভাবে দেখেছে, এটা দেখে আমার বিবেচনা যে বিএনপির প্রতি বিশেষ কোনো প্রেম জাগ্রত হওয়ার কোনো কারণ নাই। বিএনপির ভূমিকা, মাঠ পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ভূমিকা দেখেন, অনেকে বলে না বিএনপি খুব একটা চাঁদাবাজি করে না, অনেকে বলে, কিন্তু অনেকে বিএনপির অনেক নেতারাই বলেন। আপনি আমাকে একটা কথা বলেন, যে চাঁদাবাজি নাই করলো, তাহলে ৭-৮ হাজার লোককে বহিষ্কার করলো কেন? কেন বহিষ্কার করলো? আপনি আবার বলবেন যে না, ৭-৮ হাজার লোক বহিষ্কার করছে আর চাঁদাবাজ নাই। ৭-৮ হাজার লোককে কি একদিনে বহিষ্কার করছে? একদিনে তো করে নাই। প্রথম দিন থেকে শুরু হয়েছে, তো প্রথম দিন থেকে শুরু হওয়ার পরে যে একদম শেষ দিন যে দিন করছে, সেই দিন পর্যন্ত তারা কাজ করছে। প্রথম ১ সপ্তাহ পরে, তারপর বাকি সময় তারা করছে, করে আসছে। কাজে চাঁদাবাজিটা হয়েছে, এবং চাঁদাবাজি যা হয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারি, মামলা বাণিজ্য সবই হয়েছে, এবং এই সবই 80% বিএনপি করছে। আর 15%-এর মতো ওই যে আপনার ছাত্ররা করছে, যে আপনার কী বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা গণফোরাম এরা করছে, আর 5%-এর মতো জামাত হয়তো করছে। তো এই যে
জিনিসটা, এই সময়ের যে ভূমিকাগুলো, এই ভূমিকাগুলো কিন্তু দেখে এই ইয়াংদের মধ্যে কিন্তু জামাতের প্রতি এক ধরনের আগ্রহ বাড়তে পারে। আমি আগেও বলেছি, এখনো বলি, এবারে নির্বাচনে ওই আদর্শ যে বাংলাদেশি জাতীয়তাবাদ অথবা ইসলামী শরিয়া আপনি বলছেন যে কায়েম, তরুণদের আকর্ষণ জামায়াতের প্রতি বাড়তে পারে, কিন্তু আমরা তো জানি যে মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী, কিন্তু নারীদের নিয়ে জামায়াতের অবস্থান সেটি ভোটে কোনো প্রভাব ফেলবে কিনা। জনাব মাসুদ কামাল, আপনি বলছিলেন যে এবার তরুণ ভোটাররা জামায়াতের প্রতি ঝুঁকতে পারে। আমি প্রশ্ন রেখেছিলাম যে যেখানে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর অর্ধেক নারী, সেখানে নারীদের নিয়ে জামায়াতের যে বর্তমান অবস্থান আমরা দেখছি, সেটি ভোটারদের প্রভাবিত করবে কি? শুনেন, নারীদের নিয়ে জামাতের যে ভূমিকা, এই ভূমিকা কিন্তু নতুন না, নতুন না। কিন্তু ইসলামী রাজনীতি যারা করে, মানে তাদের রাজনীতির সঙ্গে ইসলাম যাদের জড়িত আছে, তাদের তো এই ভূমিকার বাইরে যাওয়ার কোনো উপায় নাই। তো সাম্প্রতিক সময় দ্য উইকের সাক্ষাৎকারে জামায়াতের আমির দাবি করেছে তারা এখন প্রগতিশীল মধ্যপন্থী ইসলামী দল। শুনেন, উনি কি দাবি করেছেন না করেছেন তার জন্য ইসলাম চেঞ্জ হয়ে যাবে না। ইসলাম থেকে রিলিজিয়ন না, ইসলাম চেঞ্জ হবে না। এবং জামায়াত এখন ইসলাম বলছে যে তারা শরিয়া আইন আরব কায়েম থেকে করবে না। ইসলাম আস্তে আস্তে বাংলাদেশে এসে ইসলাম ওনার হাতে পরে চেঞ্জ হয়ে যাবে, এটার কোনো সুযোগ নাই। ইসলাম ইসলামের জায়গায় থাকবে। উনি যে কথাটা বলেছেন যে নারী নেতৃত্ব কোনো দিন আসা সম্ভব না, এটা তো ইসলামের ধারা ভাই। এটা তো উনি বলবেন না, আমি এটা বলি নাই, আমি এটা করবো না, না করলে দলের নাম চেঞ্জ করেন। নারী নেতৃত্ব ইসলামী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এটা হাদিসে আছে ভাই, বুখারী শরীফে আছে, যে দেশে নারী নেতৃত্ব হবে সেই দেশের কোনো উন্নতির কোনো স্কোপ নাই। এটা বলা আছে রে ভাই, উনি চাইলেই হবে। উনি কি বলবেন আমার তাদের কিছু যায় আসে? ইসলাম কি ওনার কথার উপর চেঞ্জ হবে নাকি? ইসলামের নামে উনি দল করছেন, ইসলামের কথা উনি যদি ইসলাম থেকে সরে যান তাহলে উনি মুনাফিকি করবেন। হিসাব তো ক্লিয়ার রে ভাই। আপনি ভোটারকে খুশি করার জন্য যদি ইসলাম থেকে সরে যান তাহলে দলের নাম চেঞ্জ করেন, তাহলে ইসলামী দল না আপনি। সিম্পল। শরিয়া আইন কায়েম করবো না, ইসলামী দল, আপনি ইসলামী দল করেন, শরিয়া আইন না কায়েম করে আপনার কোনো উপায় আছে? কোনো উপায় আছে? এই সময় তো ফালতু আলাপ করে তো লাভ নাই। আপনি কি করবেন না করবেন সেটা তো আপনি, ইসলাম তো আপনার কথা অনুযায়ী চলবে না রে ভাই। ইসলাম ইসলামের মতো করে চলবে। আপনি ইসলামকে অনুসরণ করবেন কি করবেন এটা আপনার চয়েস, এটা আপনার চয়েস। কিন্তু যখন আপনি আপনার দলের নাম ইসলাম রাখবেন, তখন আপনাকে ইসলাম যদি না মানেন তারপরে মুনাফিকি করবেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। গোলাম মোল্লা রনি, জামায়াতে ইসলাম কি ইসলামের সঠিক আদর্শ অনুসরণ করছে কিনা, আমি যদি আরেকটু প্রশ্নটা যুক্ত করি যে জামায়াত কি তাদের মূল প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর হুকুমতে ইলাহিয়া বা কঠোর ধর্মীয় শাসনতন্ত্রের ধারণা থেকে সরে এসেছে কিনা? মানে মূলত হলো কি যে ইসলাম এত বড় একটা ভাস্ট স্কুল, এখানে অনেকগুলো মতাদর্শ রয়েছে। এমনকি সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও, খুলাফায়ে রাশিদিনের জামানাতেও প্রচণ্ড বিতর্ক হতো বিভিন্ন বিষয়াদি নিয়ে। তো কাজেই এখানে জামাত কতটা সঠিক বা জামাতের প্রতিপক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাত কতটা বেঠিক, এগুলো নিয়ে আলাপ আলোচনা করার দরকার। এখানে মূল ব্যাপারটা হলো যে কারা, মানে তারা তাদের যে ন্যারেটিভগুলো আছে সেই ন্যারেটিভগুলো দিয়ে কত বেশি সমর্থক এবং মানুষকে আকৃষ্ট করতে পারে, ওটার উপর তাদের সফলতা নির্ভর করে।